অর্ণব বেরিয়ে গিয়েও আবার ফেরত আসে। ইতি বেগম সবাই খেতে বসেছিল, মুখে ভাত পুরবে তখনই অর্ণবকে দেখে চমকে ওঠে। ভাত রেখে অর্ণবের দিকে তাকায়। অর্ণব মুচকি হেসে ওনার পাশে বসে পড়ে। শাশুড়ি মম জামাইকে খেতে না দিয়ে নিজেই খাচ্ছেন। ইটস নট ফেয়ার মম, আগে জামাই আদর করতে হয়। ইতি লজ্জা পায়। ঠিকই তো, মেয়ের জামাইকে সে খেতে না দিয়ে নিজে কি করে খেতে বসলো। অবশ্য সে ভেবেছিল চলে গেছে। এমন সময় তামিম দৌড়ে আসে, অর্ণবের গা ঘেঁষে দাঁড়ায়। অর্ণব কোলে তুলে নেয় তামিমকে। শালাবাবু, এতক্ষণ কই ছিলা? তামিম অর্ণবের ঝাঁকড়া চুলে হাত ঢুকিয়ে দেয়। এমন চুল সে আগে দেখেনি, আজকে প্রথম দেখল। তার ছোট্ট মনে প্রশ্ন আসছে, এই চুলে চিরুনি দেয় কীভাবে? কিন্তু প্রশ্নটা করতে পারে না সে, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েই থাকে। ইতি বেগম ডিম ভাজতে চলে গেছে। তারা ডাল রান্না করেছিল, আর এই ডাল দিয়ে সবাই রাতের খাবারটা শেষ করত। কিন্তু অর্ণবকে তো শুধু ডাল দিয়ে খেতে দেওয়া যাবে না। অর্ণব রান্নাঘরের দিকে তাকাচ্ছে। তার আসলে খাওয়ার মুড নাই, কিন্তু শাশুড়ির সাথে ভাব জমাতে হবে বলেই চলে গিয়ে আবার ফিরে আসলো শাশুড়ি থেকে খাবার খেতে। অর্ণব তামিমের নরম তুলতুল গাল দুটো টেনে দেয়, তারপর জিজ্ঞেস করে, শালাবাবু কোন ক্লাসে পড়ো? তামিম বিরক্ত। তার নাম তামিম, তাকে কেন শালাবাবু বলে ডাকবে? সে নাক মুখ কুঁচকে জবাব দেয়, আমার নাম তামিম, শালাবাবু না। অর্ণবে হাসি পায়, একদম বোনের মতো। তোমার নাম তো তামিমই, তুমি আমার শালাবাবু লাগো। না না, আমি শালাবাবু হব না, তামিমই থাকবো। শালাবাবু নামটা সুন্দর না? হ্যাঁ, তুমি তো তামিমই থাকবে, শুধু আমি শালাবাবু বলে ডাকবো। না, এটা হবে না। অর্ণব দীর্ঘশ্বাস ফেলে, একে বুঝিয়ে লাভ হবে না। ততক্ষণে ইতি বেগম ডিম বেজে চলে আসে, ভাত বেড়ে দেয় অর্ণবকে। অর্ণব কখনো এরকমভাবে ডাল ডিম দিয়ে ভাত খেয়েছে কিনা মনে নাই তার, তবে মনে হচ্ছে ভালোই হবে খেতে। সে খাবারের দিকে এক পলক তাকিয়ে ইতি বেগমের দিকে তাকায়। আমার সুইট কিউট বউটাকেও ডাকুন, ডিনারটা একসাথে করি। ইতি ডাকে তন্নিকে। তন্নি দরজার আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে দেখছিল অর্ণবকে। মায়ের ডাকে এগিয়ে আসে, কেন জানি তারও একসাথে খেতে ইচ্ছে করলো। তন্নি গিয়ে অর্ণবের মুখোমুখি বসে। তামিমকে অর্ণব পাশে বসিয়ে দেয়। ঘরে দুটো ডিম ছিল, দুটোই ভেজে এনেছে ইতি বেগম। অর্ণব দুটো ডিমকে 4 খণ্ড করে, 1 খণ্ড নিজে নেয়, আরেকটা তামিমকে দেয়, আরেকটা তন্নিকে দেয়, আর বাকিটা রেখে দেয় ইতি বেগমের জন্য। অর্ণবের এরকম ব্যবহারে তন্নি বেশ খুশি হয়। ইতি বেগম লজ্জায় ওখান থেকে চলে যায়। ভালো মন্দ দুটো খেতে দিতে পারল না সে। খাওয়ার সময় কথা বলা ভালো না তামিম শিখেছে তন্নির থেকে। অর্ণবকে বলেছিল তন্নি একবার, তাই চুপচাপ খেতে থাকে সবাই। অর্ণব খেতে খেতে তাকায় তন্নির দিকে। তার মায়াবতী, কবে তাকে ঘরে তুলতে পারবে? কবে তাকে সারাক্ষণ দেখতে পারবে? কবে তাদের অনি আসবে? সময় কেন দ্রুত চলে যায় না? কেন সব কিছু ঠিকঠাক থাকে না? অর্ণবের রুম থেকে সাগরের রুমটা স্পষ্ট দেখা যায়। ব্যাপারটা অথই কেবলই খেয়াল করলো। সে বেলকনিতে দাঁড়িয়ে দেখতে থাকে সাগরের রুম। কি সুন্দর গোছালো রুমটা। খাটের পাশে থাকা কাবার্ডের উপরে সারি সারি হেলমেট সাজানো। বাইক তার ভীষণ পছন্দ। দুটো বাইক, তার সাথে অনেকগুলো হেলমেট। এক এক দিন এক একটা হেলমেট নিয়ে সে কলেজে যায়। এই হেলমেটগুলো অথয়ের পছন্দের। তার ভীষণ ইচ্ছে একদিন সাগরের বাইকের পিছনে বসে সাগরে হেলমেট মাথায় পরে সারা শহর ঘুরবে, সাগরকে শক্ত করে জড়িয়ে ধরবে, শার্টের ঘ্রাণ নেবে, অনেক অনেক কথা বলবে সাগরের সাথে। কিন্তু এই ইচ্ছে কখনোই পূরণ হলো না। মুখ ফুটে সাগরকে কয়েকবার বলতে চেয়েছে, আমাকে একটু লিফট দিবেন, কিন্তু বলতে পারেনি। যদি না দেয়, মুখের উপর না করে দেয়, তাহলে তো অথই লজ্জায় মরেই যাবে। এসব ভাবতে ভাবতে অথয়ের মাথা ঘুরে আসে। ভীষণ দুর্বল সে। মাথা ধরে অর্ণবের ফুল সাজানো খাটে গিয়ে শুয়ে পড়ে। সাগরকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে আসে বুঝতেই পারে না। জীবনে প্রথমবার অর্ণব ডিপ্রেশন শব্দটার সাথে পরিচিত হয়েছে। টেনশন তাকে গ্রাস করেছে। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। অর্ণব নিয়ন্ত্রণ করতে পারছে না। ভালোবাসাটা এমন কেন? সব সময় হাসি খুশি থাকা অর্ণব হঠাৎ করে চুপসে গেছে। বাঁকা ঠোঁটের মুখখানি গম্ভীর হয়ে গেছে।
একটা নিউজ পুরো দুনিয়া ওলটপালট করে দিয়েছে অর্ণবের। দরজা খুলে রুমে ঢুকতেই প্রথমে অর্ণবের নজরে পড়ে ফুল সাজানো খাটটার দিকে। কিছুটা মজা করেই সাজিয়েছিল সে। সে জানতো তন্নি আসবে না, আর এভাবেও সে তন্নিকে আনবে না। তার মায়াবতীকে সে মায়া রাজ্যে নিয়ে আসবে পুরো শহর জানিয়ে। বিছানায় অথয়কে হা করে ঘুমোতে দেখে এগিয়ে যায় অর্ণব। বালিশ ছাড়া ঘুমিয়েছে, তাই মুখটা খুলে গেছে। অন্য সময় হলে অর্ণব এটা পিক তুলতো, তারপর অথয়কে প্রতিদিন জ্বালাতো, কিন্তু আজকে সেরকম মুড নেই। অর্ণব অথয়ের পাশে বসে মাথাটা তুলে বালিশ দিয়ে দেয়। মুখের উপর পড়ে থাকা ছোট চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে চুমু খায় অথয়ের কপালে। ডান হাতের কবজিতে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। অর্ণব সেখানেও চুমু খায়। বোনকে সে বড্ড বেশি ভালোবাসে। হ্যাঁ, সারাক্ষণ সে বোনের পিছনে লেগে থাকে ঠিকই, কিন্তু ভালোবাসে খুব। অথয় নড়ে চড়ে ওঠে। তার ঘুম পাতলা, একটু শব্দ হলে সে জেগে যায়। অথয়কে চোখ খুলতে দেখে অর্ণব তাকে ধরে বসিয়ে দেয়। হাই তুলে অথয় ভাইয়ের দিকে তাকায়। সাগরকে ভালোবাসিস? অর্ণবের প্রশ্নে থমকে যায় অথয়। তার ভাই জানলো কি করে? মাথা নিচু করে শুকনো ঢোক গেল অথয়। ভাই তাকে কখনো বকে না, কিন্তু তবুও তার শক্ত মুখখানা দেখে ভয় হচ্ছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অথয় রিনরিনিয়ে বলে ওঠে, আসলে ভাইয়া সেরকম কিছু না, আমি জাস্ট একটু ঘাবড়ে গেছিলাম। অর্ণব সরু চোখে তাকায় অথয়ের দিকে। ইয়েস অর্ণ। অথয় 2 মিনিট সময় নিয়ে ভাবে। ভাই যখন প্রশ্ন করছে তখন জেনেই প্রশ্ন করছে, মিথ্যে বলার কোনো জায়গাই নেই। হ্যাঁ, প্রেম করতে চাস নাকি বিয়ে? দুটোই। গেট রেডি ফর ম্যারেজ। অথয়ের চোখ দুটো বড় বড় হয়ে যায়। কি বলছে তার ভাই? বিয়ে? ভাইয়া তুই? নো মোর অর্ডস। বলে অর্ণব ওয়াশরুমে ঢুকে যায়। খুশিতে অথয়ের চোখ দুটো চকচক করে ওঠে। কালকেই তার বিয়ে। তার ভাই যখন বলেছে বিয়ে তো হবেই কনফার্ম, মানে এত তাড়াতাড়ি কোনো সাধনা ছাড়াই অথয় সাগরকে পেয়ে যাবে। সাগর হাসপাতালে থাকতে চায় না, বাড়ি যেতে চায়, কিন্তু ডাক্তার তাকে ছাড়তে নারাজ। তাদের মতে আরও 15 দিন তাকে হাসপাতালে থাকতে হবে। সাগর সাপ সাপ মানা করে দিয়েছে। সে ইতিমধ্যে বেড থেকে নেমে পড়েছে। সালমা ছেলেকে সামলাতে পারছে না। তখনই কেবিনে ঢোকে অর্ণব। সাগর অর্ণবের দিকে চোখ পড়তে সে মাথা নিচু করে শান্ত হয়ে যায়। অর্ণবের মুখটা দেখলেই তার মনে পড়ে যায় তন্নির বিধ্বস্ত মুখটা। দুনিয়া ওলট পালট করে দিতে ইচ্ছে হয়। অর্ণব গিয়ে সাগরের পাশে দাঁড়ায়। আন্টি, আপনি গিয়ে কিছু খেয়ে নিন, আমি কথা বলছি সাগরের সাথে। চোখের ইশারায় চলে যেতে বলে। সালমা বেরিয়ে যায়। ডাক্তারও চলে যায়। অর্ণব সাগরের পাশে বসে। কেমন আছো? ভালো। গম্ভীর গলার উত্তর সাগরের। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, স্পষ্টভাবে বলছি, আমার বোন অথই তোমাকে ভালোবাসে। সাগর কথা বলে না। অথই তাকে ভালোবাসে কথাটা সে আগেই আন্দাজ করেছিল, কিন্তু ভাবনাটা সিরিয়াসলি নেয়নি। আমি চাই তুমি আজকেই অথয়কে বিয়ে করো। সাগর বাঁকা চোখে তাকায় অর্ণবের দিকে, কিছু বলে না। আমার বউকে ভালোবেসে আমারই বোনকে বিয়ে করতে খুব প্রবলেম হবে, তাই না? অনির মাম্মা ভালো আছে, সে আমার সাথে হ্যাপি আছে, এটা দেখে বুক জ্বলবে তোমার, হিংসা হবে? সাগর হাসে। ঠোঁটের পাশে কেটে গেছিল, সেখানে রক্ত জমে আছে। ফোলা ঠোঁটের বাঁকা হাসি ভারী অদ্ভুত লাগে অর্ণবের। আমি আপনার মতো নই ভাইয়া। আমি যাকে ভালোবাসি তাকে আমি সবসময় ভালোবাসি, সাথে তার ভালোবাসার মানুষগুলোকেও ভালোবাসি। সে ভালো আছে এটা জেনে আমার বুক জ্বলবে না, কিন্তু সে খারাপ আছে, তার পাশের মানুষটা তাকে সম্মান দিতে জানে না, এটা জানলে অবশ্যই আমার বুক জ্বলবে, হাহাকার করবে বুকটা, কারণ আমি তাকে ভালোবাসি। অর্ণব রেগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে, চোয়াল শক্ত করে চোখ দুটো বন্ধ করে নেয়। রাগে তার শরীর কাঁপছে। এটা দেখে সাগর আলতো হাসে। আমার ভালোবাসার মানুষটিকে আপনি বিয়ে করে ফেলেছেন, আমার তো রাগ হয় না। অর্ণব ফোঁস করে শ্বাস টানে। সব সময় তুমি এটাই বোঝাতে চাও আমি মায়াবতীর জন্য পারফেক্ট না, সে তোমার ভালোবাসা ডিজার্ভ করে। আমি জাস্ট উড়ে এসে জুড়ে বসেছি, সে আমার জেদ। এক সপ্তাহের মধ্যে তুমি নিজে বলবে অর্ণব মায়াবতীর জন্য পারফেক্ট। আমি পারফেক্ট ছিলাম না, বলতেই হবে, ইটস মাই চ্যালেঞ্জ। সাগর তৃপ্তির হাসি হাসে। এটাই চাইছিল সে, তার জন্যই অর্ণবকে উস্কে দিচ্ছিল। অর্ণব কল করে অথয়কে।
অতএব ফোন নিয়ে বসেছিল। রিং হওয়ার সাথে সাথে রিসিভ করে। তুই যার পিছনে ছুটেছিস সে তোর জন্য পারফেক্ট না। তুই কখনোই তার সাথে ভালো থাকবি না, বাকিটা তোর সিদ্ধান্ত। অথই জোর গলায় বলে, আমার সাগরকেই চাই, ভালোবাসতে হবে না, শুধু আমার পাশে থাকলেই হবে। লাউড স্পিকারে দেওয়া ছিল, কথাটা সাগরও শুনতে পায়। অর্ণব কল কেটে দেয়। তুমি কি বলো? আমি চাই তুমি আজকে অথইকে বিয়ে করো। আমিও অথইকে বিয়ে করতে চাই, আর আপনাকে দেখিয়ে দিতে চাই ভালো কি করে বাসতে হয়। অর্ণব আর এক সেকেন্ডও দাঁড়ায় না। এই ছেলেটার বাঁকা বাঁকা কথা তার বিরক্ত লাগে। রাগ কন্ট্রোল করতে পারে না। সোজা কথা কখনোই সোজাভাবে বলতে পারে না সে। দরজার সামনেই দাঁড়িয়েছিল সালমা বেগম। অর্ণব তাকে বলে, আপনার ছেলে আমার বোনকে বিয়ে করতে চায়, আর আমিও দিতে চাই আজকেই। ডাক্তারের সাথে কথা বলছি, আঙ্কেল আসলে ছেলেকে নিয়ে পৌঁছে যাবেন বলেই সে চলে যায়। সালমা হতভম্ব হয়ে যায়। তার অসুস্থ ছেলেটা বিয়ে করবে? আশা বেগম রেগে আছে। তার মেয়ের বিয়ে দিবে? তার কাছে একবার পারমিশনও নিল না। আনোয়ার একটু পর পর পানি খাচ্ছে। তার ছেলেটা যে চরম লেভেলের ব্যাপারা, বাই এনি চান্স যদি জানতে পারে আশা তন্নিকে পছন্দ করছে না, তখন কি করবে? আশা দাঁত কটমট করে আনোয়ারকে বলে, ছেলেকে থামাচ্ছ না কেন? তোমারও তো ছেলে, তুমি সামলাও। আশা হতাশ হয়ে বসে পড়ে। তার ছেলে কি আর তার কথা শুনবে? কখনোই না। তখন অর্ণব ঢোকে বাবা মায়ের রুমে। বাবার পাশে গিয়ে বসে। আনোয়ার ছেলের মতিগতি দেখে বলে, বাবা আমার হাড় দুর্বল, আর কিছু বলিস না। অর্ণব মুচকি হাসে। বাবার শার্টের বোতাম খুলে দেয়, কারণ সে ঘামছে। ছোট্ট একটা কথা বলবো, বাড়ির মেয়ের বিয়ে, সেখানে বাড়ির বউ না থাকলে জমবে? তুমি আর মাম্মা গিয়ে আমার বাচ্চার মাকে নিয়ে আসবে, তার মাকে বোঝাবা, তার বাবার কথা বলবা, দেন ভালোবেসে তাকে নিয়ে আসবা হবু পুত্রবধূ হিসেবে। আনোয়ার খুশি হয়। আশার মুখ কালো হয়ে যায়। সেদিন এত অপমান করলো, আর আজকে তাদের সামনে গিয়ে ক্ষমা চাইবে? মান সম্মান থাকবে? মাম্মা যাবে তো? আশা চমকে ওঠে। ছেলের মুখের উপর না বলার সাহস তার নেই। সে মাথা নাড়ায়। অর্ণব মুচকি হাসে। তাহলে এক্ষুনি বেরিয়ে পড়ো, আমি গিয়ে বাকি কাজগুলো সেরে ফেলি। অর্ণব চলে যায়। আশা চিন্তা করতে থাকে। অর্ণব নিজের রুমে গিয়ে তন্নিকে কল করে। তন্নি রান্না করছিল। অর্ণবের কল দেখে মুচকি হেসে কল রিসিভ করে। পাপা আর মাম্মা যাচ্ছে তোমায় আনতে। তন্নি অবাক হয়। কি? আজকে অথয়ের বিয়ে দিব সাগরের সাথে, সেখানে তোমাকে ভীষণ প্রয়োজন। তুমি বলেছিলে না আমার জন্য তোমার আর অথয়ের দূরত্ব তৈরি হচ্ছে? সেটাই মেটানোর চেষ্টা করছি। তোমাকে আমার বাবা মা আজকে সসম্মানে আমাদের বাড়িতে নিয়ে আসবে, বাড়ির হবু বউ হিসেবে। তন্নির রহস্যময় হাসি হাসে। আমি তো ঘোড়ায় চেপে যেতে চাইছিলাম। সবে এটা বোঝাবো তোমায়, আমাদের বাড়ির সবাইকে আমি ম্যানেজ করে ফেলেছি। যখন তোমার বাবা মাকে মানাতে পারবো, তখন পুরো শহর জানিয়ে ঢাক ঢোল পিটিয়ে ঘোড়ায় চেপে রাজপুত্রের মতো তোমায় আনতে যাব সারা জীবনের জন্য। তন্নি হাসে। অর্ণব তন্নির হাসি অনুভব করে। ভালোবাসি অনির মাম্মা, আমিও ভালোবাসি তাতানের পাপা। তাতান ছেলেও তো হতে পারে, আমাদের ছেলের নাম থাকবে তাতান। বাহ বাহ, আমার পালায় পালায় বউ দেখি বেশ রোমান্টিক হয়ে গেছে। বাচ্চার নামও ঠিক করে ফেলেছে। এবার আমাদের ফুলসজ্জা আর খুব বেশি দূরে না। অজাত। তন্নি কল কেটে দেয়। অর্ণব হেসে ফেলে। কয়েকবার তাতার নামটা উচ্চারণ করে। অথই আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আজকে তার বিয়ে। ইস, কাল অবধি ভাবতে পারছিল না আজকে সাগর পুরোপুরি তার হয়ে যাবে। কেউ আর কখনো তাদের আলাদা করতে পারবে না। সারাক্ষণ সাগরকে সামনে থেকে দেখতে পারবে, ছুঁয়ে দিতে পারবে। আর কি চাই? আরতি বোনের ভাবসাব দেখছে। নিজের বিয়েতে কেউ এত খুশি থাকে সেটা অথয়কে না দেখলে বুঝতে পারতো না আরতি। নির্লজ্জের একটা সীমা থাকে। দাঁত বের করিস না তো অথয়, কেউ দেখলে নির্লজ্জ বলবে। অথয় আরতির দিকে তাকিয়ে মুখ বাঁকায়। তুই ছাড়া আর কেউ বলবে না। এতটা খুশি অথয় জীবনেও হয় নাই। আজকে সে তার দুটো প্রিয় মানুষকে পাশে পাবে। কতদিন পরে দেখতে পারবে, ছুঁতে পারবে। সময়টা যেন আজকে অথয়ের। তন্নিকে আনতে যাবে শুনে সে খুশিতে লাফিয়ে ওঠে। বাবা মাকে পই পই করে বলে দিয়েছে তন্নিকে কয়েকদিন রেখে দেওয়ার জন্য এখানে। আশার মুখে জবাব নেই। তিনি জানে তন্নিকে সহজে আনা যাবে না। তন্নিকে আনতে গেলে
তারেক আর ইতির কাছে ক্ষমা চাইতে হবে, নিজে ছোট হতে হবে। এই কথা তার ছেলেমেয়েরা জানলে ভীষণ কষ্ট পাবে। মন উঠিয়ে নেবে আশা বেগমের উপর থেকে। অর্ণবের থেকে তন্নির বাসার ঠিকানা নেয় আনোয়ার। সে ভীষণ খুশি। এইভাবেই তো সম্পর্ক স্বাভাবিক করতে হবে। ইতি বেগম অনেক কিছু রান্না করে ফেলে। তারা যেমনই হোক মেয়ের শ্বশুরবাড়ির লোক বলে কথা। তন্নি মায়ের হাতে হাতে সাহায্য করে দিচ্ছে। কাজ করতে করতে ইতি বেগম বলে ফেলে, তোর বাবা তোকে নিয়ে একটু বেশি আধিক্যতা দেখায়। তার যে একটা ছেলে আছে সেদিকে তার কোনো মনই নেই। এটা কি ঠিক তুই বল? তন্নির হাসি মুখটা চুপসে যায়। সে মায়ের দিকে তাকায়। মায়ের চিন্তা ভাবনা বরাবরই অন্যরকম। মা বাবা আমাদের দুজনকে ভালোবাসে। ভালোবাসে আমি তো দেখি না। তুমি ভাইকে বেশি ভালোবাসো, বাবা আমাকে। তুমি দুজনকে সমান চোখে দেখে দেখো, বাবাও সমান চোখে দেখবে। ইতি রেগে যায়। ইদানিং মেয়েটার মুখে খই ফুটেছে। একটা কথাও মাটিতে পড়তে দেয় না। সব কথার জবাব যেন তার প্রস্তুত ছিল। মুখে মুখে তর্ক করতে শিখে গেছিস তুই। চুপ করে থাকলে সবাই অসহায় ভাবে মা, শুধু আঘাত করতে এগিয়ে আসে। ইতি আর কথা বলে না, চুপচাপ কাজ করতে থাকে। 12:30টার পরে আনোয়ার আশা চলে আসে তন্নিদের বাড়িতে। তন্নি তাদের শরবত দেয়, ভালো মন্দ জিজ্ঞেস করে। তারেক কল করে। তন্নি আশার কাছে ফোন দেয়। তন্নি চায় তার শাশুড়ি মা বাবার থেকে ক্ষমা চাক। তার বাবা অপমান ডিজার্ভ করে না। আনোয়ার চুপচাপ বসে আছে। আশা ফোঁস করে শ্বাস টেনে বলে ওঠে, আপনার মেয়ে আজকে না গেলে আমার মেয়ের জীবনটা নষ্ট হবে। আমার ছেলে সবটা উলট পালট করে দিবে। তন্নির যাওয়াটা ভীষণ জরুরি। তারেক কথা বলে না। আশা আবারও বলে ওঠে, আমার মেয়েটা কোনো দোষ করেনি, তার জন্য মেয়েটার জীবন নষ্ট করবেন না। আগে ভাবা উচিত ছিল আপনার। ক্ষমা চাইছি আমি, ভুল হয়ে গেছে। আপনি বললে আপনার মেয়ে পা ধরেও ক্ষমা চাইতে পারি। দোষ তো আমার। আশার চোখে পানি চলে আসে। আমার মেয়ের নরম মন, সে আপনার অপমানের কথা মনেও রাখেনি। তন্নি যাক, যতই রাত হোক আমার মেয়েকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন বলেই তারেক কল কেটে দেয়। ইতি বেগম বিরক্ত। কেন যেতে দিতে চাইছে? এত অপমান ভুলে গেল? যেমন মেয়ে নির্লজ্জ তেমনই বাপ নির্লজ্জ। ইতি মুখ বাঁকিয়ে তন্নিকে বলে, তোর বাবা তো নির্লজ্জ, তুইও এখন নির্লজ্জের মতো ওনাদের পেছন পেছন যাবি। ভুলে গেলে কি করে? ওনাদের জন্য বাড়ি ছেড়েছি আমরা। এই মহিলা আমাকে আর তোর বাবাকে জানোয় তাই বলে কথা শুনিয়েছে। আশা মাথা নিচু করে ফেলে। আনোয়ারও অপমানিত হয়। তন্নি দীর্ঘশ্বাস ফেলে বলে, চুপ থাকার চেয়ে বড় অপমান এই দুনিয়াতে নেই। একদিন হলেও উনি আমাকে ভালোবেসেছে, আদর করে খাইয়েছে। ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে উনি লজ্জিত। আর কি, রাগ পুষে রাখলে সম্পর্ক নষ্ট হয়, আর রাগ মাটি করতে পারলে সম্পর্ক সুন্দর হয়, আমার বাবা বলে। ইতি মুখ বাঁকিয়ে চলে যেতে নেয়। আনোয়ার বলে ওঠে, আপনাকেও আমাদের সাথে যেতে হবে। ইতি তেতে উঠে বলে, আপনার বাড়িতে আমি কখনো পাও ফেলবো না। আপনাদের মতো বড় লোক আমি পায়ের তলায় রাখি। আমাকে অপমান করেছিলেন, আমি সহজে ভুলে যাব? বাপ মেয়ের মতো নির্লজ্জ আমি না। বলে ইতি চলে যায়। আশা দীর্ঘশ্বাস ফেলে। ছেলে মেয়ে কোথায় এনে দাঁড় করালো তাকে। মায়ের সম্মানের কথা একবারও ভাবলো না। মায়েরে অপমান করালো ওরা। সব দোষ এই তন্নির। তার সুখের সংসারে আগুন লাগিয়েছে মেয়েটা। আনোয়ার তন্নিকে বলে, মা রেডি হয়ে এসো, অথই তোমাকে ছাড়া বিয়েই করবে না। তোমায় খুব ভালোবাসে মেয়েটা, তোমার জন্য সব করতে পারে। নিজের ভাইয়ের সাথেও ঝামেলা করেছে, তার জন্য হলেও তোমার যাওয়া উচিত। তন্নি কথা বলে না, চুপচাপ রুমে চলে যায়। সে যাবে তার অথয়ের জন্য। একটু আত্মসম্মানবোধ বিসর্জন দিলে যদি কিছু আপন মানুষদের আবারও আগের রূপে ফিরে পাওয়া যায়, তাতে ক্ষতি কি? বলুক না সবাই নির্লজ্জ, ভালোবাসায় একটু নির্লজ্জ হতেই হয়। ভালোবাসার মানুষদের একটুখানি সুখ দেওয়ার জন্য আত্মসম্মান বিসর্জন দেওয়াই যায়। অথই শুধু দরজার দিকে তাকাচ্ছে, কখন আসবে তার তন্নি। তন্নির সাথে ম্যাচিং করে শাড়ি পরবে আজকে। অর্ণব 3 জনের জন্যই শাড়ি কিনে এনেছে। আবার সাগরের বাবাও শাড়ি গহনা পাঠিয়েছে। অর্ণব সোফায় বসে ফোন ঘাঁটছে। সাগররা রওনা দিয়েছে। তন্নি কখন আসবে? গতকাল সাজানো বাসর এখনও একইভাবে আছে, ফুলগুলো শুকায়নি। অথয়কে এত ছটফট করতে দেখে অর্ণব বিরক্ত হয়। ওই তেলাপোকা, আমার বউ আসলে একদম সাথে সাথে ঘেসবি না, আমাকে প্রাইভেসি দিবি। অথই মুখ বাঁকিয়ে অর্ণবের পাশে গিয়ে বসে। তোর বউ আসছে না, আমার জান আসছে।
আমি তো ভেবেই ফেলেছি আজকে আমি আর তন্নি থাকবো, সারা রাত দুজন গল্প করব। ইস, কতদিন পরে। অর্ণবের হাত থেকে ঠাস করে ফোনটা পড়ে যায়। সে বড় বড় চোখ করে তাকিয়ে আছে অথয়ের দিকে, যেন অথয় কোনো বড় ধরনের ক্রাইম করে ফেলেছে। অথয় ভেংসি কাটে, তোর এই হাবাগোবা রিয়াকশন আমার সামনে দেখাবি না। তন্নি আমার মানে আমারই, তোকে বিয়েই দিচ্ছি প্রাইভেসির আশায়। তখনই গাড়ির শব্দ হয়। অথয় শাড়ি উঁচু করে এক দৌড় দেয়, এক দৌড়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, আর ভিতর থেকে বেরিয়ে আসে সাগর। অথয় লজ্জায় মাথা নিচু করে ফেলে। সালমা হেসে ফেলে। বর দেখতে বউ সবার আগে চলে আসছে। লজ্জায় অথয়ের মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। অর্ণবও এগিয়ে এসেছিল। সেই অথয়ের অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। সাগর গম্ভীর গলায় বলে, এত দৌড়াদৌড়ি করার কি আছে? পড়ে গিয়ে হাত পা ভাঙার ইচ্ছে নাকি? অর্ণব এগিয়ে এসে অথয়ের মাথায় টোকা দেয়। তারপর বলে, ওর বর হাত ভেঙে মাথায় ব্যান্ডেজ করে আছে, তাই ওরও ইচ্ছে হয়েছে পা ভেঙে বরের পাশে বসে থাকার, তাই না টিম টিম? সালমা হেসে ফেলে। অথয় চিমটি কাটে অর্ণবের হাতে। সাগর গম্ভীর চোখে অথয়ের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। তখনই আরেকটা গাড়ি চলে আসে। সেখান থেকে বেরিয়ে আসে আনোয়ার, তারপর বের হয় তন্নি। অথয় তন্নিকে দেখে দৌড়ে যায়, ঝাপটে জড়িয়ে ধরে তন্নিকে। ফুপিয়ে কেঁদে ওঠে অথয়। আমি ভেবেছিলাম তুই আসবি না, কাঁদতে কাঁদতে বলতে থাকে অথয়। তন্নি অথয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, চোখের পানি মুছিয়ে দেয়। তোর জন্য আমাকে আসতেই হতো জান। আশা বড় বড় পা ফেলে ভিতরে চলে যায়। আনোয়ার বউয়ের পেছনে যায়। অথয়ের কান্না থামতেই অর্ণব গিয়ে পেছনে দাঁড়ায়। ইডিয়েটের মতো কান্না না করে ভিতরে যা, সাগর তোর জন্য ওয়েট করছে। তন্নি চল। তন্নির হাত ধরে বলে অথয়। অর্ণব তন্নির আর একটা হাত ধরে, তুই যা, ও আসছে। অথয় ছোট ছোট চোখ করে তাকায় অর্ণবের দিকে। প্রাইভেসি? অর্ণব হেসে অথয়ের কপালে চুমু দিয়ে দেয়। আমার কাজী নজরুল ইসলাম, তোর বাচ্চার নাম ঠিক করে দিবনি আমি। অথয় হাসতে হাসতে চলে যায়। তন্নি আলতো করে থাপ্পড় দেয় অর্ণবের পিঠে। অজাত। অর্ণব হুট করে কোলে তুলে নেয় তন্নিকে। তন্নি বড় বড় চোখ করে খামচে ধরে অর্ণবের শার্টের কলার। এই তাতানের পাপা, নামিয়ে দিন, কেউ দেখে ফেলবে প্লিজ। অর্ণব তন্নির নাকে নিজের নাক ঘষে, অনির মাম্মা একটু রোমান্টিক হও, এভাবে জীবন চলছে না। তন্নি চুল টেনে দেয় অর্ণবের। শয়তানের নানা। বিয়ে একটা সামাজিক বন্ধন। দুটি মানুষের সারা জীবন একসাথে থাকার পাকাপোক্ত প্রতিশ্রুতি হচ্ছে বিয়ে। সেই বিয়েটা যদি হয় প্রিয় মানুষটার সাথে, তাহলে নিজেকে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি মনে হয় না? মনে হয় সব পেয়ে গেলাম। সাগরের পাশে বসে সাগরের দিকে তাকিয়ে ভাবছিল অথই, কিন্তু সাগরের দৃষ্টি খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা তন্নির দিকে। মেয়েটাকে সে আগেই হারিয়ে ফেলেছে, আজকে থেকে নিজেকেও হারিয়ে ফেললো। দুজনের রাস্তা দুদিকে চলে গেল। তবে সারা জীবন একটা আফসোস থেকে যাবে, অসম্ভব ভালোবেসেও ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেললো। মোনাজাতে চেয়েও তাকে পেল না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো এটাই ভালো হবে। কিন্তু মনটা তো মানতে চায় না। নিষিদ্ধ ইচ্ছে মনটাতে মাতিয়ে রাখে, দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। এই শেষ সময়ে এসে একটাই প্রশ্ন সাগরের মনে জেগে উঠেছে, আল্লাহ যার জন্য যাকে বানায়নি তার জন্য মনের এত মায়া কেন দিয়েছে? তার জন্যই কেন মনটা কাঁদে? কেন এলোমেলো হলো সবটা? কেন ভেঙে গেল স্বপ্নগুলো? তন্নি সাগরের দৃষ্টি খেয়াল করে সরে যায়, আরতির পাশে গিয়ে বসে, যেখানে থেকে সাগরকে দেখা যাচ্ছে না। তন্নির মনে সাগরের জন্য ফিলিংস কখনোই ছিল না। সাগরকে কখনো ওই চোখে দেখেইনি, এটা চিন্তাও করেনি। অথয়ের খারাপ লাগে, এই প্রথমবার প্রিয় বান্ধবীকে হিংসা হচ্ছে। তন্নিকে কেন ভালোবাসলো? অথয়কে কেন ভালোবাসলো না? দীর্ঘ শ্বাস ফেলে অথয়। ভালো না বাসলো, শুধু একটুখানি কাছাকাছি থাকলেই হবে, একটু কেয়ার করলেই হবে, সারা জীবন প্রাণ ভরে দেখতে দিলেই হবে। আর কি চাই? থাক না কিছু জিনিস না পাওয়া। এক জীবনে সব পেয়ে গেলে আফসোস করব কি নিয়ে? বিয়েটা সাদামাটাভাবেই হয়ে যায়। রেজিস্ট্রি পেপারে সাইন করে কবুল বলে বিয়েটা শেষ হয়। অথই শুকরিয়া আদায় করে। ফাইনালি সে তার ভালোবাসার মানুষটিকে পেয়ে গেল। সাগরে বসে থাকতে কষ্ট হচ্ছে, মাথাটা বেশি ঝিমঝিম করছে। তার পাশে অথই বসে। সাগর অথয়ের দিকে না তাকিয়ে বলে, আমি একটু রেস্ট নিতে চাই। অথই বিচলিত হয়ে ওঠে। খারাপ লাগছে? কোথাও ব্যথা করছে? বাবাকে বলবো? আই এম ওকে, জাস্ট মাথাটা ঝিমঝিম করছে।
আচ্ছা চলুন তাহলে। অথই সাগরকে নিয়ে নিজের রুমে যায়। এমনিতেই অথই বেশ গোছালো, তবুও সাগরের জন্য একটু বেশি পরিপাটি করেছে সব কিছু। সাগর একবার কথায় কথায় বলছিল গোলাপি তার পছন্দ। সেই কথা অনুযায়ী অথই পুরো রুম গোলাপি বানিয়ে ফেলেছে। দেওয়াল থেকে শুরু করে বিছানার চাদর সব জায়গায় লাগিয়েছে গোলাপির ছোঁয়া। পুরো রুমে চোখ বুলিয়ে সাগর মুচকে আসে। মেয়েটা একটু বেশি পাগল। এটা ভালোবাসার জন্য নাকি মোহে পড়ে জানা নেই, তবে এটা মোহেই হবে। ভালোবাসা কি আর এত সহজে হয়ে যায়? সাগর বিছানায় বসে, অথই সাগরের পাশে বসে। মাথা টিপে দিব? নো নিড, তুমি যেতে পারো। অথই একটু অপমানিত হলেও যায় না। বুঝতে পারছে সাগরের মাথাটা একটু বেশি ব্যথা করছে। আলতো করে চুলে হাত বুলিয়ে দিলে কমে যেতে পারে বা একটু আরাম লাগতে পারে। নির্লজ্জ অথই আবারও বলে ওঠে, বসে কেন? শুয়ে পড়ুন না, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, একটু হলেও আরাম পাবেন। সাগর অথয়ের দিকে তাকায়, ঠোঁট প্রসারিত করে একটু হাসার চেষ্টা করে বলে, লাগবে না অথই, তুমিও রেস্ট নাও, তোমাকে দেখেও ক্লান্ত মনে হচ্ছে, খাওনি বোধহয় কিছু। অথই মাথা নিচু করে লাজুক হাসে। লোকটা সত্যিও অসাধারণ, ঠিক বুঝে গেল খায়নি। অথই তো তার আর তন্নির জন্য অপেক্ষা করছিল একসাথে খাবে বলে, কিন্তু মুখ ফুটে বলবে কি করে, লজ্জা পাবে যে। তবুও রিনিয়ে বলে, আপনার মাথা ব্যথা কমলে সবাই মিলে একসাথে খাবো। সাগর মুখটা সাধারণের চেয়েও একটু বেশি কালো হয়ে যায়। আবার তন্নি, একসাথে খেতে হবে? এখন থেকে প্রতি পদে পদে তন্নির মুখোমুখি হতে হবে। সাগর আর কথা বাড়ায় না, বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। অথই মাথার কাছে বসে নরম হাতে আলতো করে চুল টানতে থাকে। বেশ আরাম লাগছে সাগরের, তবুও মুখ দিয়ে বলে না। অথই এক দৃষ্টিতে শুকনো মুখটার দিকে তাকিয়ে মাথা টিপতে থাকে। একদিনে মুখটা পুরো শুকিয়ে গেছে, একটু অন্যরকম লাগছে, কিন্তু তবুও ভালো লাগছে, বরং একটু বেশি ভালো লাগছে। কারণ এই মানুষটা তার স্বামী, সারা জীবন তার সাথে থাকার টিকিট পেয়ে গেছে। তুমি খুশি তো অথই? সাগরে হঠাৎ করে করা প্রশ্নে চমকে ওঠে অথই। সে সাগরের মাথা থেকে হাত সরিয়ে সোজা হয়ে বসে। সাগর চোখ খুলে তাকায় অথয়ের দিকে। মেয়েটা সুন্দর, একটু বেশি সুন্দর। আমাকে একটু সময় দিও অথই, ভুল বুঝো না, তন্নিকে হিংসা করো না, আমার জন্য অ্যাটলিস্ট তোমাদের এই সুন্দর সম্পর্ক নষ্ট করো না। আমি সবটা ঠিক করে দিব, জাস্ট একটু সময় প্রয়োজন। সবে একটা ধাক্কা সামলে উঠলাম তো। অথই মুচকে হাসে। তন্নিকে হিংসা করার প্রশ্নই ওঠে না। আমার ভালোবাসার মানুষটিকে আপনি ভালোবাসেন, এতে আমি সত্যি খুশি। আমি সারা জীবন আপনাকে আর তন্নিকে নিয়ে ভালো থাকবো, হ্যাপি থাকবো, আর কিচ্ছু চাই না। সাগর মুচকে হাসে, হাত বাড়িয়ে অথয়ের নাক টেনে দেয়। তোমার মাথা থেকে একটুখানি বুদ্ধি তোমার পাগল ভাইকে দিও। সে তন্নির ব্যাপারে বেশ লয়াল, কিন্তু ব্যাপারা। এভাবেই ভালো আমার ভাই। সবাই তো সম্ভব প্রেমিক, আমার ভাই না হয় একটু ব্যাপারা প্রেমিক হলো। তন্নি আশা বেগমের হাতে হাতে সাহায্য করছে, কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। তন্নিরও ওনার সাথে কথা বলার খুব বেশি ইচ্ছা নেই, এখানে আসতো না। শুধুমাত্র বয়স্ক মানুষ এত কিছু একা একা করতে গিয়ে হাঁপিয়ে উঠবে, তাই এসেছে। আর্থিও এসেছিল, কিন্তু তার বর কল করাতে সে চলে গেছে। খাবার গোছানো প্রায় শেষ, তখন তন্নি চলে যায়। অর্ণবকে দেখে না অনেকক্ষণ হলো, কোথায় গেল লোকটা? এমনিতে তো সারাক্ষণ পেছন পেছন ঘুরতে থাকে, দুষ্টুমি করতে থাকে, তাহলে আজকে কোথায় গেল? রেগে গেল নাকি লোকটা? তন্নি অর্ণবকে খুঁজতে খুঁজতে অর্ণবের রুমে চলে আসে। এত সুন্দর করে সাজানো দেখে মুচকে হাসে। লোকটা আসলে একটা পাগল, না হলে কি বউ আসার খবর নেই, বাসর সাজিয়ে বসে থাকতে পারে? খাটের পাশে তন্নির চোখ যেত চমকে ওঠে, কারণ ওইখানে অর্ণব আর তার একটা কাপল পিক, যেখানে অর্ণব তার দিকে তাকিয়ে আছে আর সে আকাশের দিকে। দুজনকে সুন্দর লাগছে। পিকটা অর্ণবের বার্থডের দিনকার। বেলকুনি থেকে অর্ণবের কথার আওয়াজ আসছে। তন্নি মুচকে হেসে সেদিকে এগিয়ে যায়, কিন্তু কিছু কথা কানে আসতেই থেমে যায় তন্নি। অর্ণব ফোনে বলছে, অর্ণব চৌধুরী ফেলে দেওয়া জিনিস কুড়িয়ে নেয় না। তুমি কি ভেবেছিলে আমাকে অপশন হিসেবে রাখবে আর আমি জানবো না? আর জানলেও তোমাকে নিয়ে পড়ে থাকবো? ওপাশ থেকে কিছু বলার পরে অর্ণব বলে, তন্নিকে আমি ভালোবাসি। আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মানুষ হচ্ছে আমার অনির মাম্মা, মিস ওয়ার্ল্ড। সে আমার, তাকে ছেড়ে দেওয়ার মতো অনেকগুলো কারণ আছে, কিন্তু আমি সেসব দেখব না। আর তন্নি সম্পর্কে আমি অন্য কারো থেকে কিছু শুনবও না। শি ইজ মাই ওয়াইফ,
তার সম্পর্কে কিছু বলতে হলে 10 বার ভেবে বলতে হবে, না হলে জিভ টেনে ছিঁড়ে দেব।